আসসালামু আলাইকুম। আজ তোমাদের আমি পড়াবো পাড়াগাহার দুপ্রহর ভালোবাসি। এই পাড়াগার দুপ্রহর ভালোবাসি এটা আমাদের কবি জীবনানন্দ দাশের লেখা। জীবনানন্দ দাশ সম্পর্কে আমরা আগেই জেনেছি, ঠিক আছে। তার বিখ্যাত তোমার কবিতা আমরা কিছু কিছু পড়েছি অন্য ক্লাসে, কিন্তু তিনি হচ্ছেন কি ইমোজিস্ট কবি, ঠিক আছে। তার কবিতার মধ্যে আমরা সবসময় কি দেখি, একটা চিত্র ফুটে উঠছে, ঠিক আছে। তার কবিতার মধ্যে যে সকল গল্পগুলো বা যে সকল চিত্রগুলো থাকে সেগুলো আমরা চোখের সামনে কল্পনা করে নিতে পারি, ঠিক আছে। তো দেখো, এই যে কবিতাটা পাড়াগাহার দুপ্রহর ভালোবাসি, নামটা শুনেই আমরা বুঝতে পারছি কি যে একটা পল্লী গ্রামের কথা এখানে হয়তো বা বলা আছে, ঠিক আছে। কবি 1899 খ্রিস্টাব্দের 17ই ফেব্রুয়ারি তোমার বর্তমান বাংলাদেশের বরিশাল শহরে জন্মগ্রহণ করেন, ঠিক আছে। মৃত্যু হয় 1954 খ্রিস্টাব্দের 22শে অক্টোবর। পিতা সত্যানন্দ দাশ, মাতা কুসুম কুমারী দেবী, ঠিক আছে। এই যে কবি, ওনার বিখ্যাত কাব্যগ্রন্থ অনেক আছে, ঠিক আছে। প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে ঝরা পালক। এছাড়া আছে ধূসর পাণ্ডুলিপি, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, তারপর আছে তোমার বনলতা সেন, তারপর আছে রূপসী বাংলা, ঠিক আছে। এই যে কবিতাটা, এটা রূপসী বাংলার 25 সংখ্যক কবিতা, অর্থাৎ রূপসী বাংলা কাব্যগ্রন্থে যে তোমার অনেকগুলো কবিতা আছে, তার মধ্যে 25 নম্বর কবিতা হচ্ছে এই পাড়াগার দুপ্রহর ভালোবাসি। 1953 খ্রিস্টাব্দে তিনি নিখিল বঙ্গ রবীন্দ্র সাহিত্য সম্মেলনে বনলতা সেন কাব্যগ্রন্থটিকে শ্রেষ্ঠ কাব্যরূপে রবীন্দ্র পুরস্কারে পুরস্কৃত করা হয়। এছাড়া তার জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা, অর্থাৎ যে তোমার তার মনে হয়েছে যেগুলো তার শ্রেষ্ঠ কবিতা, সেই কাব্যগ্রন্থটি সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হয়। সেখানে তার শ্রেষ্ঠ কবিতাগুলো সংকলিত হয়েছে। আর এই যে কবিতাটা, এটা 1957 খ্রিস্টাব্দের আগস্ট মাসে রচিত, ঠিক আছে। এটা 25 সংখ্যক কবিতা। এটা হচ্ছে তোমার রূপসী বাংলা কাব্যগ্রন্থের 25 সংখ্যক কবিতা। তিনি শুধুমাত্র কাব্যগ্রন্থই লেখেননি, তিনি অনেক উপন্যাসও লিখেছেন, যেমন হচ্ছে সুতীর্থ, জলপাইহাটি, মাল্যবান ইত্যাদি। আর এছাড়া তিনি কবিতা এবং কবিতার কথা নামক পত্রিকার সম্পাদনাও করেছিলেন, ঠিক আছে। দেখো কবিতাটা কি বলছে। প্রথমেই বলছে পাড়াগার দুপ্রহর ভালোবাসি। পাড়াগার দুপ্রহর মানে একটা পল্লী গ্রামের দুপ্রহর, অর্থাৎ দুপুরের কথা তিনি বলছেন। সেই দুপুরবেলাটাকে তিনি খুব ভালোবাসেন। রৌদ্রে যেন গন্ধ লেগে আছে স্বপনের, কোন গল্প, কি কাহিনী, কি স্বপ্ন যে বাঁধিয়াছে ঘর আমার হৃদয়ে। তাহলে কি সেই পাড়াগার তোমার কোনো গল্প, কোনো কাহিনী, কোনো স্বপ্ন কবির হৃদয়ে কি বেঁধেছে, ঘর বেঁধেছে। আহা, কেউ তা জানে না। এই যে তোমার একটা স্বপ্ন, সেই স্বপ্নটা শুধুমাত্র কবির এবং তোমার পল্লী গ্রামের মধ্যে, সেই স্বপ্নের কথা কোনো থার্ড পারসন কেউ জানে না। কেবল প্রান্তর অর্থাৎ মাঠ, ঠিক আছে, জানে তাহা, শুধুমাত্র পল্লী বাংলার মাঠ তাহা জানে। আর ওই প্রান্তরের শঙ্খচিল, শঙ্খচিল হচ্ছে এক ধরনের চিল, যাদের বুকে অংশর রং হচ্ছে তোমার শঙ্খের মতো সাদা, অর্থাৎ শাঁখের মতো সাদা। এরা ঈগলের মতো অনেকটা বড় আকারের পাখি, ঠিক আছে। তাহলে কি বলছে, আর ওই প্রান্তরের শঙ্খচিল অর্থাৎ মাঠের শঙ্খচিল নামক পাখি, তাহাদের কাছে যেন এ জনমে নয়, যেন ঢের যুগ ধরে কথা শিখিয়াছে এ হৃদয়। তাহাদের কাছে কবির হৃদয়, অর্থাৎ কবি কি করেছে না, কথা শিখেছে। স্বপ্নে যে বেদনা আছে, ঠিক আছে। স্বপ্ন দেখো, একটা মানুষের জীবনে স্বপ্ন থাকতেই পারে, সেই স্বপ্নটা যে সব সময় তোমার সত্যি হবে তা কিন্তু নয়, কিন্তু স্বপ্ন হচ্ছে স্বপ্নই। আমরা তো স্বপ্নের মধ্যে অনেক খারাপ জিনিসও দেখি, ঠিক আছে। সেটাই বলছে যে স্বপ্নের মধ্যে বেদনা আছে, ঠিক আছে। শুষ্ক পাতা অর্থাৎ শুকনো পাতা, শালিকের স্বর, শালিক হচ্ছে কি এক ধরনের পাখি, অর্থাৎ তার ডাক। ভাঙা মাঠ, নকশা পেরে শাড়িখানা মেয়েটির রৌদ্রের ভিতর হলুদ পাতার মতো সরে যায় জলসিঁড়িটির পাশে ঘাসে। জলসিঁড়ি হচ্ছে বাংলাদেশের একটি বিখ্যাত নদী, আমাদের এখানে যেমন দামোদর, দ্বারকেশ্বর, অজয় আছে, সেরকম নদী, ঠিক আছে। সেটাই বলছে। শাখাগুলি নুয়ে আছে বহুদিন ছন্দহীন বুনো চালতার, ঠিক আছে। বুনো চালতা অর্থাৎ বনের চালতার গাছের শাখাগুলো নুয়ে আছে, জলে তার মুখখানা দেখা যায়। একটা পুকুরের পাড়ে যদি গাছ তোমার নিচের দিকে নুয়ে থাকে, তাহলে দেখবে পুকুরের জলের মধ্যে সেই গাছের বা সেই তোমার যা কিছু হোক, তার একটা ছায়া ফুটে ওঠে, ঠিক আছে। ডিঙিও ভাসিছে কার জলে, ডিঙি মানে হচ্ছে কি ছোট নৌকা, আর সেই জলে কি হচ্ছে না, একটা ছোট নৌকাও ভাসছে। মালিক কোথাও নেই, কোনো দিন এই দিকে আসবে না আর। ওই যে ডিঙিটার যে মালিক অর্থাৎ ছোট নৌকার যে মালিক, সে আর কখনো কি হবে না, এই দিকে আসবে না। ঝাঁঝরা ফোপড়া, আহা, ডিঙিটি বেঁধে রেখে গিয়েছে হিজলে। হিজল হচ্ছে এক ধরনের মাঝারি সুগন্ধি ফুল এবং বিষাক্ত
ফল গাছ, ঠিক আছে, বিষাক্ত ফলযুক্ত গাছ। সেই তার গুড়ির মধ্যে কি হয়েছে না তোমার ডিঙিটা বেঁধে দিয়ে গেছে। পাড়াগার দুপোহর ভালোবাসি, রৌদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে, আহা কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে। তাহলে কি কবি এরকম একটা তোমার পাড়া গ্রামকে কি করেন, ভালোবাসেন। ঠিক আছে, দেখো দুপুরবেলার রোদে যেন, এই কবিতাটার মধ্যে দুপুরবেলার রোদের মধ্যে একটা কি মিশে আছে, গন্ধ মিশে আছে। কবিমন সেই স্বপ্নের আবেশে, সেই স্বপ্নের দোলায় কিন্তু আবিষ্ট। দুপুরের যে তাপের যে প্রাকৃতিক পরিবেশ, কবির হৃদয়ে কোনো গল্প, কোনো কাহিনী, কোনো স্বপ্ন বাঁধা বেঁধেছে কিনা সেটা কিন্তু কেউ জানে না। ঠিক আছে, জানলে কি হতো জানলেও কবি রৌদ্রতপ্ত উদার প্রকৃতির পাড়াগাঁয়ের প্রান্তর আর ওই প্রান্তরের শঙ্খচিল শুধুমাত্র জানে। তাহলে কেউই জানে না, শুধুমাত্র কে জানে, পাড়াগাঁর শঙ্খচিল জানে। কবির হৃদয়ে বহু যুগ ধরে যেন এদের কাছ থেকেই কথা শিখেছে। স্বপ্নের মধ্যে যে বেদনা আছে, সেই বেদনাতেই প্রকৃতির রূপচিত্রের অপূর্ব ভাব তাৎপর্যময় হয়ে উঠেছে। প্রকৃতির এমন ভাব ও রূপ অবস্থায় কবির হৃদয় জুড়ে অবস্থান করেছে শুকনো পাতা, শালিকের স্বর, ভাঙা মাঠ, নকশা পেরে শাড়ি পরা। নকশা পেরে শাড়ি পরা মানে কি, আমরা জসীমউদ্দিনে তোমার নকশি কাঁথার মাঠ দেখেছি। ঠিক আছে, নকশি কাঁথা হচ্ছে এক ধরনের তোমার ডিজাইন, সেরকমই বলছে নকশি পারে শাড়ি পরা, কোনো মেয়ের হলুদ পাতার মতো সরে যাওয়া বিষণ্ণ প্রকৃতির রূপচিত্র জলসিঁড়ি নদীর তীরে ফুটে উঠেছে। সেখানে এক ছন্দহীন বুনো চালতা গাছ তার শাখাগুলিকে ঘাসে নত করে, অর্থাৎ নামিয়ে দিয়ে, ওই নদীর তীরে দাঁড়িয়ে আছে, যাতে দর্পণরূপী স্বচ্ছ জলে সে তার মুখ দর্শন করতে পারে। সেই নদীর জলে ভাসছে একটা মালিকবিহীন ডিঙি, অর্থাৎ একটা শুদ্ধ ডিঙি, যার মালিককে আমরা কিন্তু কেউ জানি না। হয়তো এই ডিঙির মালিকটি কোনোদিনই এই ডিঙির কাছে আর আসবে না। হিজল গাছে বেঁধে রাখা ঝাঁঝরা ফোপড়া, অর্থাৎ নষ্ট হয়ে যাওয়া ডিঙিটার বেদনা বিষণ্ণতা প্রকৃতিকেও কি করে তুলেছে, বিষণ্ণ করে তুলেছে। এইসব নিয়েই কবির প্রকৃতিকে ভালোবাসা, এবং যে প্রকৃতির আকাশের নিচেই কেঁদে কেঁদে ভাসছে ভাঙা ডিঙিটি। এরই সঙ্গে কবি যে তার হৃদয়ের সাধর্ম অনুভব করেছেন, অর্থাৎ একাত্ম হয়ে গেছেন, তা স্পষ্টভাবে কিন্তু এই কবিতাটার মধ্যে ধরা পড়েছে। ঠিক আছে, দেখো তোমাদের অনুশীলনীতে যাও, অনুশীলনীতে গিয়ে বলছে কি, তোমার জীবনানন্দ দাশের লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো। কবিতার বইয়ের নাম কি, অনেকগুলোই তোমাদেরকে বললাম, ঝরা পালক, মহাপৃথিবী, সাতটি তারা, তিমির ইত্যাদি। তার লেখা প্রথম কাব্যগ্রন্থের নাম কি, ঝরা পালক হচ্ছে তার লেখা প্রথম কাব্যগ্রন্থ, 1927 সালে লেখা। ঠিক আছে, ঝরা পালক। তারপরে কি বলছে দেখো, দুপ্রহর কথার অর্থ কি। দুপ্রহর কথার অর্থ হলো দুই প্রহর, দ্বীপ প্রহর, অর্থাৎ হচ্ছে কি তোমার দুপুর বেলা। কেবল প্রান্তর জানে তাহা। প্রান্তর কি জানে না, পল্লীগ্রামের রৌদ্রে ভেজা দুপুরবেলায় কবি যে স্বপ্নের গন্ধ পান, তারই মধ্যে এক স্বপ্নীল আবেশে তার মনের গহনে যেসব গল্প কাহিনী জন্ম নিয়ে বাসা বেঁধেছে, তা জানে কেবল প্রান্তর। তাহাদের কাছে যেন এ জনমে নয়, যেন ঢের যুগে ধরে কথা শিখিয়াছে এ হৃদয়। কাদের কথা এখানে বলা হয়েছে, পাড়াগার দুপহর ভালোবাসি কবিতায় তাহাদের বলতে পল্লীগ্রামের বিস্তৃত প্রান্তর, আর সেই প্রান্তরের ওপর আকাশে উড্ডীয়মান, অর্থাৎ আকাশে উড়ন্ত শঙ্খচিল পাখির কথা বলা হয়েছে। জলসিঁড়িটির পাশে ঘাসে ঘাসে কি দেখা যায়, বাংলাদেশের একটা নদী বললাম জলসিঁড়ি, তার পাশের ঘাসে কবি দেখতে পান এক বুনো চালতা গাছ ছন্দহীনভাবে তার ডালপালাগুলি নুয়ে এমনভাবে দাঁড়িয়ে আছে, যাতে সে তার মুখখানা নদীর স্বচ্ছ জলরূপে আয়নার মতো দেখতে পাচ্ছে। জলে তার মুখখানা দেখা যায়, জলে কার মুখখানা দেখা যায়, জলে বহুদিন ধরে ছন্দহীনভাবে নুয়ে পড়া শাখা প্রশাখাযুক্ত বুনো চাল তার মুখখানা দেখা যায়। ডিঙিও ভাসছে কার জলে, ডিঙিটি কেমন, পাড়াগার দুপহর ভালোবাসি কবিতায় যে ডিঙির কথা বলা হয়েছে, তার মালিক তাকে অনেক দিন ধরে নিতে আসছে না। ঠিক আছে, সে বাঁধা আছে হিজল গাছে, অযত্নে পড়ে আছে তার ঝাঁঝরা ফোপড়া শূন্য দেহ নিয়ে। ডিঙিটি কোথায় বাঁধা আছে, ঝাঁঝরা ফোপড়া মালিকবিহীন ডিঙিটি হিজলে, অর্থাৎ হিজল গাছ, অর্থাৎ একরকম বিষাক্ত ফলযুক্ত গাছে বাঁধা আছে। ঠিক আছে, এগুলি গেল তোমাদের এখান থেকে অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে তার উত্তর। ঠিক আছে, এগুলো আমি একবার আলোচনা করে দিলাম। তারপরে দেখো আছে তিনের দাগের। ঠিক আছে, তিনের দাগে